গত মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পরই চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে। এবং সে সময়ে মার্কিন রণতরী, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করা সহ যুক্তরাষ্ট্রের যে সামরিক প্রস্তুতি, তাতে মনে হচ্ছিল খুব দ্রুতই ইরানের শক্ত একটা পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন। এর সাথে যুক্ত হয়েছিল ইরান জুড়ে সরকার বিরোধী নজিরবিহীন বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে ইরান সরকারের চরম দমনপীড়ন এবং হতাহত হওয়ার ঘটনা, এবং সেই ঘটনায় পুরো বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। এবং যুক্তরাষ্ট্র সেই ঘটনার প্রতিশোধ ঠিক বলবো না, সেই ঘটনার একটা অ্যাকশন হিসেবে বা রিয়াকশন হিসেবে ইরানের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে শক্তভাবে ভাবছিলেন। তো সেখান থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখায় মূলত আলোচনার উদ্যোগ নিয়ে সেটি হলো যে তুরস্ক, কাতার এবং সৌদি আরব মূলত। তো এই 3 থেকে 4টি মধ্যপ্রাচ্যের দেশের অনুরোধে ট্রাম্প আলোচনায় বসতে রাজি হয়। এক পর্যায়ে আলোচনা ভেস্তে যাওয়ারও উপক্রম হয়। তো অবশেষে শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি আলোচনা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র এই আলোচনায় বসার আগে বেশ কিছু শর্ত দেয়। তো এই শর্তেও ইরানের পক্ষ থেকে খুব কঠোর বার্তা দেওয়া হয় যে মাথায় বন্দুক ঠেকিয়ে আলোচনায় বসার কোনো মানে হয় না। অর্থাৎ যেই শর্তাবলীর আলোকে ইরানকে আলোচনায় বসার প্রস্তাব ট্রাম্প প্রশাসন দেয়, তো সেখানে যে 3টি বিষয় ছিল, একটি হচ্ছে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ, একটি হচ্ছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনাটা সীমাবদ্ধ করা, এবং তৃতীয় হচ্ছে ইরান বিভিন্ন দেশে তার মিত্র যেসব বাহিনী, সশস্ত্র গোষ্ঠী, তাদের পৃষ্ঠপোষকতা দান থেকে বিরত থাকা। তো আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে যে কথাটি বলেছেন, মাস্কাটে পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশ আলোচনায় বসতে চলেছে, এবং সেজন্য তিনি তার ওমানি ভাইদেরকে ধন্যবাদ জানান। আপনারা হয়তো জানেন যে এই আলোচনাটি হওয়ার কথা ছিল ইস্তাম্বুলে, তুরস্কের রাজধানী। তো ইস্তাম্বুলে হওয়ার যে আলোচনা, সেটি ইরানের অনুরোধেই ভেন্যু পরিবর্তন হয়ে ওমানের রাজধানী মাস্কাটে আসে। এবং আলোচনার একটা মাত্র সাবজেক্ট হওয়ার অর্থ হচ্ছে বাকি যে 2টি বিষয়, অর্থাৎ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার সীমাবদ্ধকরণ এবং প্রক্সিদেরকে সহায়তা দেয়, এই 2টা বিষয় আপাতত আলোচনা হচ্ছে না। শর্তের 3টা থেকে মাত্র একটা নিয়েই আলোচনা হবে শুক্রবার। এবং এই আলোচনায় যদি দুই পক্ষই সমঝোতায় উপনীত হয় বা একটি গ্রহণযোগ্য সমাধানে উপনীত হয়, তাহলে এই সম্ভাব্য ইরান হামলা বা ইরানের যে কঠোর সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে যাচ্ছে বা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নিতে যাচ্ছে, সেখান থেকে তেহরান হয়তো রক্ষা পাবে। তো এখানে উল্লেখযোগ্য একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো যে ইসরায়েল কিন্তু শুরু থেকেই ইরানে হামলা চালানোর জন্য ব্যাপকভাবে উস্কানি বা ব্যাপকভাবে অনুরোধ বা বার্তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকে, এবং তারা এজন্য তাদের যে সামরিক প্রস্তুতি সেটিও নিয়ে ফেলেছে। এবং একটা বিষয় আপনারা জানেন যে এর আগে ইরানে কিন্তু হামলা সরাসরি গত বছরের জুনে যে 12 দিনের যুদ্ধটি হয়েছিল, সেটা ইসরায়েল করেছিল, যুক্তরাষ্ট্র সহায়তা দিয়েছিল। তো এখানেও ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে এক পর্যায়ে অনুমতিও চেয়েছে যে তারা যুদ্ধ করবে, তারা ব্যবস্থাটা নিবে, সামরিক ব্যবস্থা, এবং যুক্তরাষ্ট্র যেন তাতে বাধ না সাধে। তো এখানে ট্রাম্প পুরো ছড়িটা নেতানিয়াহুর হাতে তুলে দেননি, তিনি নিজের হাতে রেখেছেন এবং এই আলোচনায় বসার জন্য রাজি হয়েছেন। এখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলছেন যে তেহরান সম্ভাব্য সামরিক পদক্ষেপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এড়ানোর সর্বশেষ কূটনৈতিক উদ্যোগ হচ্ছে এই মাস্কাট আলোচনা। এই মাস্কাটে যে আলোচনা, এটি যদি ব্যর্থ হয়, তাহলে ইরানের সামনে যুক্তরাষ্ট্রকে যে কঠোর সামরিক ব্যবস্থাপনা গ্রহণ থেকে বিরত রাখতে পারবে না বা রাখার কোনো সুযোগ থাকবে না। এখানে আরেকটি বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং এক্সিওস, একটি সংবাদ মাধ্যম, তো তারা একটা খবর দিয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রে ভেনেজুয়েলার মতো পদক্ষেপের কথা ভাবছে। অর্থাৎ এই আলোচনা যদি ভেস্তে যায়, তাহলে ভেনেজুয়েলার মতো যে ইরানের যে সমস্ত প্রধান রাজনৈতিক ব্যক্তি, প্রধান প্রশাসনিক ব্যক্তি, বিশেষ করে খোমেনি, তাকে তুলে আনার ব্যাপারে পদক্ষেপ নেবে বা সীমিত কিন্তু খুব স্পেসিফিক অ্যাকুরেট একটি সামরিক পদক্ষেপ গ্রহণ করবে, যাতে করে ভেনেজুয়েলার মতো যে খুব ক্ষয়ক্ষতি
ব্যাপ্তি বা বিস্তৃত পরিসরে যুদ্ধটা না ছড়ায়। তো এ বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কিন্তু এই বিষয়ে খুব উদ্বিগ্ন এবং তারা এই যুদ্ধের প্রবলভাবে ঠেকানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি বিশেষ করে যদি সৌদি আরবের কথা বলি, তুরস্কের কথা বলি, বিশেষ আর একটি দেশ কাতারের কথা বলি, এবং মিশরও এর সাথে রয়েছে, যে তারা মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো ধরনের যুদ্ধ বা সহিংসতা তৈরি হোক বা অস্থিরতা তৈরি হোক, এটি তারা চায় না। বরং তারা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের। আপনারা জানেন যে গাজার পুনর্গঠন নিয়ে যে ট্রাম্পের পরিকল্পনা, তো বোর্ড অফ পিস, সেখানে কিন্তু 8টি মুসলিম দেশ যোগ দিয়েছে। তো সেই 8টি মুসলিম দেশের বেশিরভাগই ট্রাম্পের সাথে কোনো ধরনের ঝামেলায় জড়ানোর পক্ষে নন। এ কারণেই তারা এক প্রকার বাধ্য হয়ে হোক, স্বার্থের জন্য হোক, নিজেদের পিঠ বাঁচাতে হোক, যে তারা কিন্তু এই বোর্ড অফ পিসে যোগ দিয়েছে এবং তারা মিডল ইস্টে আর কোনো ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হোক এ ধরনের পদক্ষেপ এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই জন্যই মূলত তারা দায়িত্ব নিয়ে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনার ব্যবস্থা করেছেন এবং যাদের সায় দিয়েছেন ট্রাম্পও। কারণ ট্রাম্পের কাছেও আলোচনার মাধ্যমে সমাধান একটি গ্রহণযোগ্য বা একটি বিকল্প উপায় হিসেবেই গণ্য হচ্ছে। কেননা ভেনেজুয়েলায় যত সহজে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নেওয়া গেছে, তো এখানেও সেরকম কিছু হবে ট্রাম্প এরকম আশাই করছেন। অর্থাৎ সেখান থেকে যদি রেজিম বদল নাও ঘটে, তারপরও যেন পরমাণু অস্ত্র সীমিতকরণ, যেখানে ইসরায়েলের জন্য সম্ভাব্য সবচেয়ে বড় হুমকি, পারমাণবিক অস্ত্র থেকে যদি তারা ফিরে আসে এবং ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধকরণ করে এবং প্রক্সিদেরকে সহায়তা দেন বন্ধ করে, তাহলে ইরান হয়তো ট্রাম্প একটা তাকে একটা সুযোগ দেবে এরকম আশা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে সব কিছুর শেষে সবার চোখ কিন্তু এই মাস্কাটের দিকে, এই আলোচনার ইতিবাচক অগ্রগতির দিকে, যেখানে হয়তো ইরানের কাছে অপশন খুব কম থাকবে।